ভালো মতনই পরীক্ষাটা শেষ হলো। সে বেশ অনেক দিন পরিশ্রম করেছে। জীবনের সংগ্রামের জন্য তার পড়াশোনায় আঘাত তো এসেছে, তবে সে দমে যায়নি। নিজের সবটুকু দিয়ে এগিয়ে গিয়েছে। আর তাই পরীক্ষাটা ভালো হলো। রিহান ওর জন্য বাহিরে অপেক্ষা করছিল। এত এত মানুষের মাঝে পুরুষটি তার জন্য অপেক্ষা করছে। এই কথা যেমন স্বস্তির, আবার এই কথাটাই বিতৃষ্ণার। অভিনয়ের এই খেলায় যদি মায়ায় পড়ে যায়, ফারিহা জানে না, তবে নিজের অনুভূতির লাগাম দিতে জানে সে। নতুবা এতদিনেও অদ্ভুত সুন্দর পুরুষটির জন্য কেন প্রেম জাগলো না। ফারিহার অন্তরে কোনো ময়লা নেই, সে একদম পরিষ্কার। রিহান তাকে কখন ভিড় থেকে বের করে আনলো সে জানে না। ছেলেটা তাকে বারবার বলছে, এই পরীক্ষা কেমন হয়েছে, খারাপ হয়েছে? চিন্তা করো না, প্রাইভেটে অ্যাডমিট করিয়ে দিব। পাবলিকে পড়তে হবে এমন কোনো কথা নেই। সবগুলো বাক্য মনোযোগ দিয়ে শুনে নিয়ে ফারিহা বলল, চিন্তার কিছু নেই রিহান স্যার, পরীক্ষাটা ভালো হয়েছে। আচ্ছা, ভয় পাইয়ে দিয়েছিলে তো, পুচকে খাবে? ফারিহা একটু নিচু চোখে চাইল। রিহান হাসি রাঙিয়ে বলল, মেয়েরা তো ফুচকা ছাড়া কিছুই বোঝে না। রিহান তাকে ফুচকার স্টলে নিয়ে এলো, সেখান থেকে ফুচকা কিনে দিল। যদিও সে খেলো না। আশেপাশে সুন্দরী মেয়েটি রিহান নামের পুরুষটির দিকে তাকিয়ে আছে। এমন সুন্দর ছেলেরা সাধারণভাবেই মেয়েদের স্বপ্ন পুরুষ হয়ে থাকে। ফারিয়া সবটা মিটি মিটি হাসলো দেখে। রিহান কখনো এভাবে ফুচকার স্টলের কাছে দাঁড়ায়নি, তাই কেমন অনুভূতি হচ্ছে তার। আরও খাবে? বিল মিটিয়ে দিল রিহান। 1 সেকেন্ড সময় নষ্ট করেনি সে। তার এই দশায় ফারিহা পিক করেই হেসে উঠল। রিহানের মুখের ভঙ্গিমা শক্ত। মজা নিবে না প্লিজ? ফারিহা হাসি থামালো, যদিও তার অদর কোণের হাসিটা রয়েই গেছে। একটু দূরে দাঁড়িয়ে আদিব দেখল সবটা। রিহানের সাথে অবাধে চলাফেরা, একই বাড়িতে থাকা, এসব কিছুই অনেক কিছুই বলে দেয়। যদিও তার মনে ভালো চিন্তাটাই এলো, সে মনে প্রাণে চাইলেও কোনোভাবে ফারিহা যেন রিহানের রক্ষিতা হয়ে না রয়। অন্তত শুদ্ধ ভালোবাসা জুটুক মেয়েটির কপালে। বাড়ি ফিরে এসে রুনার সম্মুখীন হলো ফারিহা। মেয়েটিকে জড়িয়ে ধরলেন ভদ্রমহিলা। অমন সময় ফারিহা দুচোখ ভেঙে কান্না এলো। এক মায়ের যান রক্ষার্থে আরেক মায়ের সাথে ছলনা করছে সে। এ পাপের কোনো ক্ষমা হয় কি? হয় না। এ জনমে অন্তত এই পাপটির ক্ষমা মিলবে না। সর্বোচ্চ চেষ্টায় চোখের জল আটকালো সে। এ কি মা, চোখ মুখ এমন কেন তোমার? পরীক্ষা খারাপ হয়েছে? রিহান যে বলল ভালো হয়েছে, ভয় পেয়ে ওকে বলনি? ফারিহা কথা বলতে পারছে না। ভদ্র মহিলা মডার্ন, অথচ তার আচরণে মায়ের ভাবটা পরিপূর্ণ। কথা বলো, কিছু কি হয়েছে? ফারিহা আবার উত্তরটা দিল, না আন্টি। তাহলে? আপনার ভালোবাসা দেখে বাকশক্তি হারিয়ে ফেলেছি। কতটা যোগ্য বুঝতে পারছি না। রুনা হেসে মেয়েটির গালে হাত রাখলেন। সেই স্পর্শেও কেমন মা মা অনুভূতি। ফারিহার বুক ভেঙে কান্না আসতে চাইল। সে দ্রুত স্থান ত্যাগ করে গড়ে এসে একশোট কেঁদে নেয়। কেন এত মিথ্যে তার জীবনে? মেয়েটির দুপুরের খাবার খাওয়া হলো না। এরই মাঝে সে অসুস্থ বোধ করল। বিকেলের দিকে এলো জ্বর। রুনা ছেলেকে ডেকে নিলেন, তার কণ্ঠে চিন্তা। দেখো তো কি হলো ওর। রিহান কপালে হাত রেখে বুঝলো জ্বর এসেছে। সে ডাক্তার ডেকে নিল, চেকআপ, ওষুধপত্র সব কিছু মিলিয়ে বেশ রাত হয়ে গেছে। এর মধ্যে কিয়া কয়েকবার কল করলো, অথচ সে বুঝতেও পারেনি, ধ্যান ছিল না। রাতে শোয়ার পূর্বে দেখলো মিসড কল। তৎক্ষণাতে কল করতে আর ভাঙা গলা শোনা গেল। 18 বার কল করেছি। সরি বেবি, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম। সেটা তো বুঝেছি রিহান। একটা কথা বলবে, আমি কি তোমায় হারিয়ে ফেলেছি ক্রমশ? রিহান থম মেরে রইল। হুট করে ওই কথা কেন বলছে মেয়েটা? বলো রিহান, এমন কেন হবে গিয়া? তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। এই সর্বোচ্চ ভালোবাসার বিচ্ছেদ কেন ঘটবে? আমরা সব ঠিক রাখতে কত কিছুই না করে চলেছি, তারপরেও এমন কেন হবে? তুমি আমার হয়ে থেকো রিহান, আমি তোমারই কিয়া। ফিনফতন নীরবতা ধেয়ে এলো। ফারিহার জ্বর পুনরায় বেড়েছে। রুনা ডাকতেই রিহান বলল, আসছি মম। তারপর কিয়াকে বলল, আমি একটু পরে কল দিচ্ছি। কিয়া কিছু বলল না। রিহান চলে যেতেই সে একটা দ্বিগুল নিঃশ্বাস ফেলল। তার এলোমেলো জীবনটা আরও এলোমেলো হয়ে গেছে। সে যে নেশায় মেতেছে, তাকে রিহানকে হারিয়ে দিবে, নাকি মেঘ সরিয়ে এনে দিবে রোদ্দুর, অথবা গল্পটা হবে আর একটু অন্যরকম। সে রাত্রিতে রিহান আর কল করতে পারল না। কি অবশ্য অপেক্ষায় ছিল, তবে ফারিহার জ্বর খুব বেড়েছিল। রাতে বমি করেছে কয়েকবার। চট্টগ্রাম থেকে কল করেছেন ইরফান জোয়ারদারও। মূলত একটি কন্যার শখ ছিল তাদের, অথচ বিধাতা এক সন্তানেই তৃপ্ত হতে বললেন। দ্বিতীয় সন্তান আর তাদের হলো না। এই নিয়ে তাদের ভিতরে অবশ্য একটা দুঃখ রয়েছে। সেজন্যই চেয়েছিলেন বন্ধুর মেয়ে ইলাকে পুত্রবধূ করে আনতে। তবে ছেলের পছন্দের উপর কথা হয় না। শেষ রাতে রিহান যখন নিজ ঘরে আসবে, তখনই ফারিহা জ্বরের ঘোরে নানান কথা বলতে লাগলো। তার কথাগুলো এমন ছিল, আমি চাই না
আমি চাই না ঠকাতে। আমি রিহান স্যারের কেউ নই। আমি আমার মায়ের চিকিৎসা করাতে চাই। এসব শুনেই আতঙ্ক ছেয়ে গেল রিহানের মুখশ্রীতে। রুনা নিচে চলে গিয়েছিলেন। তিনি ফিরে আসতেই রিহান বলল, মম তুমি ঘুমাও, আমি আসি। ভদ্রমহিলার কিছু সমস্যা রয়েছে, সেজন্যই তাকে ঘুমাতে যেতে হচ্ছে। রিহান ফারিহার পাশে বসল। রুগ্ন মুখশ্রী দেখে হতাশার শ্বাস ফেলল। যত্ন নেওয়ার দিক থেকে রিহান যেন একেবারেই অজ্ঞ। ফারিহা অসুস্থতায় কাঁপছে, অথচ সে মাথায় জলপট্টি দেওয়ার মতো কাজটিও করতে পারছে না। সে একটা পর্যায়ে বিরক্তই হলো। মেয়েটিকে এনেছিল নিজের কাজ হাসিল করতে, অথচ ঘটনা ঘটেছে উল্টো। সকাল সকাল ফারিহার জ্বর নামলো। রিহান সিপাহীর মতো দাঁড়িয়ে। ফারিহা দড়মড়িয়ে উঠল। আস্তে আস্তে। এখানে আপনি? পুরো রাত দাঁড়িয়ে আসি। খানিক বাদে বুঝতে পারলো ঘটনা। সেটা অনুভব হতেই অপরাধে দগ্ধ হলো ফারিহা। দুঃখিত, আপনি এভাবে কষ্ট করলেন। জ্বর গিয়েছে? হ্যাঁ। তাহলে রেস্ট করো, আমি রুমে যাচ্ছি। মমকে বলবে আমি নিচ থেকেই উঠব, আমাকে যেন না ডাকা হয়। ফারিহা মাথা জাকিয়ে সম্মতি জানালো। তারপরে দেখতে পেল ঘুমে দুচোখ বন্ধ হতে যাওয়া পুরুষটির মুখশ্রী। যেন কত কাল সে ঘুমায়নি। সময়ের স্রোতে আজ 2টি মাস পেরিয়ে গেছে। আদিব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, প্রজেক্ট সফল হলো। আমি আরও বেটার কিছু করতে পারতাম, তবে দেশের মাটি ধরেই পড়ে আসি। হেসে উঠলেন ইব্রাহিম রহমান। তিনি কোম্পানির মালিক হলেও বর্তমান সময়ে আদিবের কথায় কোম্পানিতে সব। মাত্র 2 মাসের ব্যবধানে তার পুড়িয়ে যাওয়া ব্যবসায় সফলতা এনে দিয়েছে আদিব। তোমার এই অবদান আমি কখনোই বলবো না আদিব, তাই তো 50% শেয়ার দিচ্ছি। তুমি চাইলে আমরা দুজন ইতিহাস গড়তে পারবো। আদিব চায়ের কাপ রেখে সোজা হয়ে বসল। আপনি আমাকে ছাড়লেন না মিস্টার রহমান? ভদ্রলোক তার দাঁত মেলে হাসলেন। তিনি নিজের বিজনেসের অর্ধেক ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র আদিবকে ধরে রাখতে। ছেলেটা তুখোড় মেধাবী। এর সাথে থাকলে সত্যি পিছিয়ে ফিরতে হবে না। আদিবের সাথে সমস্ত কথাবার্তা শেষ করে চলে গেলেন ভদ্রলোক। আদিব সেদিন চাকরিটা নিয়েছিল এবং 1 মাসের মাথাতেই দারুণ সফলতা এনে দিয়েছে। তারপরে ইব্রাহিম রহমান ঠিক করেন আদিবকে ছাড়বেন না, তাই বেতন বাড়ালেন কয়েক গুণ। এখন আবার শেয়ার দিয়ে দিচ্ছেন। আদিব শেয়ারে ঠেকে দিয়ে বসলো। ফারিহার শূন্যতা আড়াল করতে দিন রাত পরিশ্রম করেছে। ছেলেটার কাছে টাকা এলেও ভালোবাসাটা এলো না। হয়তো সৃষ্টিকর্তা ওর ভালোবাসার বিনিময়ে দ্বন্দ্বলত দান করেছেন। বিগত 2টি মাসে ফারিহার জীবনে অনেক কিছুই ঘটল। সবটাই ভালো। মায়ের চিকিৎসা চলছে। রিহান ইতিমধ্যেই তার জন্য পাসপোর্ট তৈরি করে দিয়েছে। সে দ্রুতই মায়ের সাথে দেখা করতে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো তার প্রিয় সাবজেক্টে। সব মিলিয়ে সময় মন্দ নয়, তবে রিহানের সাথে সম্পর্কটা বেশ সমীহ করে চলে। কিন্তু রুনার জন্য অন্তরে তৈরি হওয়া ভালোবাসাটা কেমন মন খারাপ করে আনে। এই সব মিথ্যের আড়ালে ভালোবাসা কেন জন্মেছে? রুনার সাথে শপিং করে ফিরল সে। সেখানে এক আত্মীয়র সাথে দেখা। সে প্রশ্ন করল রিহানের বিয়ে নিয়ে। রুনা জানিয়েছেন দ্রুতই হবে। এই নিয়ে আরেক চিন্তা উদয় হলো। সন্ধ্যায় রিহান বাড়ি এলে ফারিহা এলো ওর ঘরে। কথাটা জানাতেই চিন্তায় পড়ে যায় রিহান। এখন কেমন করে সামাল দিবে? মম ড্যাড কেন বুঝতে পারছে না? রিহান স্যার, আপনি শান্ত হন। কেমন করে বুঝতে পারছো কি হতে চলেছে? আপনি শান্ত হন প্লিজ। না ফারিহা, শান্ত হওয়া যাবে না। তোমার অ্যাডমিশনের ঝামেলা শেষ হয়েছে। এখন আমরা কোনো অজুহাত দিব? ওর কথাটা ফেলে দেওয়ার মতো না। কিছু ভাবার পূর্বেই রুনা ঘরে এলেন। দুজনকে একসাথে দেখে বললেন, যাক ভালোই হলো, তোমরা একসাথেই রয়েছ। রিহানের গলা শুকিয়ে এসেছে। এদিকে ফারিহার ভালো লাগছে না। রুনা কিছু গহনা এনে দিলেন ফারিহার হাতে। দেখো তো তোমার পছন্দ হয় কি না। এ কথা শেষে ছেলের কাছে ফিরলেন তিনি। রিহান হাসার চেষ্টা করে বলল, কিছু বলবে মম? তোমার ড্যাড আসছেন আজ। এটা তো ভালো খবর। সেই সাথে আরেকটি ভালো খবর রয়েছে। রিহানের গলা শুকিয়ে এলো। সে ভীত নয়নে তাকালো। ইলার বাগদান হচ্ছে, সন্ধ্যায় যাব আমরা। এ কথা যেন দম ফিরে ফেল রিহান। মাকে জড়িয়ে বলল, আচ্ছা ড্যাড কখন আসবে? বিকেলের ফ্লাইটে। রিহান খুশি হয়ে গেল। সে সময় দেখে নিয়ে তৈরি হলো বাবাকে আনার উদ্দেশ্যে। অথচ সে জানতো না তার জন্য কি অপেক্ষা করছে। সন্ধ্যার পার্টিতে ফারিহাকে পরীর মতো করে সাজিয়ে নিলেন রুনা। এত সব দামি গহনা পরে ফারিহার ভয় হতে লাগলো। সে নিজেকে সবার থেকে আড়াল করে রাখছে, সেটা বুঝতে পারল রিহান। সে ভরসা দিয়েই বলল, গহনা চুরি যাওয়ার কোনো ভয় নেই। তাছাড়া সিসিটিভিতে রয়েছেই। তবুও ভয় পাচ্ছে মেয়েটি। রিহান ওর হাতটা আগলে নিল। আসো আমার সাথে। সব কিছুই সুন্দরী চলছিল। এক সময় ইলা ওদের কাছে এলো। রিহান মেয়েটিকে বিশেষ পছন্দ করে না। ও রিহান, কতদিন পর দেখলাম তোমায়। ভদ্রতার খাতিলে হেসে নিল সেও। ইলাই বলল, শি ইজ ইয়োর। ওর কথা কেড়ে নিয়ে রিহান জানালো, মাই গার্লফ্রেন্ড অ্যান্ড ফিউচার ওয়াইফ।
ইলার সুন্দর শরীর কিছুটা জ্বলে উঠল। সে এত সুন্দরী, তবুও রিহান তাকে প্রত্যাখ্যান করেছে। পারিয়া সম্পর্কে যতদূর জেনেছে, এতে করে মেয়েটিকে নাকাল করা সহজই হবে। চোখমুখ দেখে বোঝা যাচ্ছে এ ধরনের আয়োজনে সে নতুন। তাই ইলা সকলকে কাপল ডান্সের জন্য ডেকে নিল। রিহান এসবে পাত্তা দিচ্ছিল না, তবে ইলা আর তার বান্ধবীরা খোসা দিয়ে কথা বলতে শুরু করেছে। সেই জন্য সে ঠিক করলো ডান্স করবে। এদিকে পারিয়া পারছে না, কান্না করবে। আমি পারবো না, এই ধরনের ডান্স আমি কখনো করিনি। পারবে রিহান স্যার, এটা অসম্ভব। অসম্ভব বলে কিছুই নেই রিহান স্যার, আমি শিখিয়ে দিব। কাম। রিহানের এগিয়ে দেওয়া হাতে হাত রাখলো পারিহা। ওর সমস্ত শরীর চনমন করে উঠল। রিহান তার জীবনের এমন এক অধ্যায়, যাকে না পড়া যাচ্ছে আর না বাদ দেওয়া যাচ্ছে। ওরা দুজনই এমন এক সমীকরণে অবস্থান করছে, যা থেকে আলাদা হওয়া প্রায় অসম্ভব। কিছুটা অসুবিধা হলেও রিহান খুব সুন্দর করে সামলে নিল। এতে এরা রাগে হলো। সে ইচ্ছে করে পারিহার ড্রেসে জুস ফেলে দেয়। সুন্দর জামাটা নষ্ট হয়ে গেল বিদায় মেয়েটির চোখে জল নেমে আসে। এত টাকার পোশাক। সে প্রায় সলসল নয়নই তাকালো। রিহান সবটা বুঝতে পেরেছে। ইলার দিকে চোখ গরম করেই তাকালো সে। ইলা অবশ্য পাত্তা দিল না। সে 1 সেকেন্ড সময় সেখানে আর থাকলো না, চলে এলো পারিহাকে নিয়ে। এখন পারিহার অপরাধ বোধ কাজ করছে। পার্টি থেকে ওভাবে বেরিয়ে আসা উচিত হয়নি। তবে রিহান রেগে আছে বিদায় সে কথাও বলতে পারছে না। একটা পর্যায়ে কিয়ার কল এলো। সে গাড়ি থামালো, লম্বা করে শ্বাস নিয়ে বলল, হ্যাঁ কিয়া, পার্টিতে গিয়েছিল? আবার চলে এসেছি। ইলা মেয়েটা কিছু করেছে? কথাটা চেপে গেল রিহান। একটু হাসার চেষ্টা করে বলল, না, এমনি চলে এসেছি। ও আচ্ছা, পৌঁছে কল করো। ঠিক আছে। রিহান খুব কম কথা বলে শেষ করলো কথা। একে তো মেজাজ খারাপ, আবার পারিয়া পাশে বসে আছে। সে পুনরায় গাড়ি চালানো শুরু করলো। বাসায় ফিরে সোজা নিজের ঘরে অবস্থান করলো। এদিকে পারিহার ড্রেস বদলে নিয়েছে। রিহানের মেজাজ খারাপ হলেও কিয়ের সাথে কথা বলে মনটা ভালো হচ্ছিল। অমন সময়ে পারিহার রুমে প্রবেশ করলো। রিহানের উদাম শরীর। সে সবে শাওয়ার নিয়ে এসেছে। চোখ নামিয়ে ফেলল পারিহা। সরি, ইটস ওকে। কিছু বলবে? আন্টি কল করেছেন, আপনার নাম্বার বিজি পেয়ে। কিয়ার সাথে তখনই কথা শেষ করে রুনাকে কল করলো। রুনা ব্যস্ত হয়ে বললেন, না বলে চলে এসেছো কেন রিহান? ভালো লাগছিল না। তোমরা ব্যস্ত ছিলে তাই আর বলিনি। কি করলে এটা? তোমার ড্যাডকে কতটা নিচু হতে হলো? রিহানের কপালের রেখা জেগে উঠল। সে বলল, কি হয়েছে মম? ড্যাড কোথায়? পাশেই আছেন, তবে তোমাকে না জানিয়েই তোমার বিয়ের ডেট ঘোষণা দিতে বাধ্য হলেন। এই কথা শুনে রিহানের চোখ লাল হয়ে গেল। পারিহা ওর পাশে দাঁড়ানো। রিহানের শক্ত হয়ে যাওয়া মুঠোর দিকে তাকিয়ে মেয়েটা নিজেও ভড়কে গেছে। জীবন এভাবেও বদলায় মিস? বদলায় তো। সব কেমন ম্যাজিকের মতো। অষ্টাদশী মেয়েটির কথায় হাসল পারিহা। সত্যি জীবন বদলাই, নানানভাবে বদলে যাই আমরাও। জানালা ভেদ করে আলো এসে পড়ছে ওর ঘরের আঙিনায়। সেটাকে মুক্ত করতেই সফেদ পর্দাগুলো সরিয়ে দিল পারিহা। ওর সামনে বসে থাকা মেয়েটির নাম ওয়াজিহা। মেয়েটি প্রচণ্ড মেধাবী, সেই সাথে পারিহার প্রিয় ছাত্রী। তুমি কি চা খাবে? ঠিক আছে। পারিহা চা এনে দিল। ওয়াজিহা সেটা তুলে নিয়ে ঘরে থাকা বুক সেলফে তাকালো। সেখানে হরেক রকমের বই। মিস, এত বই? এগুলো আপনি কিনেছেন? তাহলে? আদিব দিয়েছেন, বিয়ের উপহার। আদিবের নামটি শুনে ওয়াজিহার বুকের ভিতর কেমন করে উঠল। পারিহার গল্পে থাকা দুটি পুরুষ সম্পর্কে সে জেনেছে, তবে আদিবের ব্যক্তিত্বে সে প্রায় মুগ্ধ। মিস, একটা প্রশ্ন করব? হ্যাঁ ওয়াজিহা, তুমি যে কোনো প্রশ্নই করতে পারো। আদিব স্যার খুব সুন্দর, তাই না? এই কথায় পারিহার মাঝে মৌনতা বেশি উঠল। সে ফিরে গেল অতীতে। ঠিক আজ থেকে 12 বছর পূর্বে, যখন সেও ছিল অষ্টাদশী, ঠিক ওয়াজিহার মতো। তবে তার জীবন ছিল অন্যরকম, ভীষণ অন্যরকম, আর বেশ কিছুটা ট্র্যাজেডিক। রিহানের অবস্থা বিশেষ ভালো নয়। সে চিন্তিত। পারিহা নিজেকে সামলাতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। একবার ভাবলো রিহানের নিকটে যাবে, আবার ভাবলো না, যাবে না। এমন মনোভাব থেকে হুট করে রিহানের নিকট উপস্থিত হলো সে। রিহান তখন সিগারেটের ধোঁয়া ওড়ায়। শব্দ পেয়ে বলল, কে? আমি। ফারিহা? জি। অন্ধকারে কি করছো? আপনার কাছেই এসেছিলাম। আমার কাছে? বলো। আমার মনে হচ্ছে আপনার পরিবারকে সমস্ত সত্যি জানানোটা দরকার। কিয়া মানবে না। ম্যামের সাথে কথা বলে দেখুন, এভাবে সম্পর্কগুলো নষ্ট হবে। আপনি কষ্ট পাচ্ছেন। রিহান কথা বলল না। সে কিছু সময় নিয়ে সিগারেট শেষ করলো। তারপর উঠে এসে ড্রয়ার থেকে পাসপোর্ট বের করলো। সেটা উল্টে পাল্টে দেখলো পারিহা। তুমি তোমার মায়ের কাছে চলে যাও। কিন্তু রিহান স্যার, চলে যাও, আমি সামলে নেব। ফারিহা কি বলবে বুঝতে পারছে না। রিহান কি ভুল বুঝলো তাকে?
পরদিনই টিকিট বুক করলো রিহান। তারপর পাঠিয়ে দিল ফারিহাকে। মায়ের চিকিৎসা চলল আরও 2 মাস, সেখানে অবস্থান করলো সে। এই ঘটনার মাঝে কোথায় কি ঘটলো ফারিহা জানে না। রিহান তাকে অনেকগুলো টাকা দিয়েছিল। সে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলো, তবে পারল না। সিঙ্গাপুরে থাকাকালীন সময়ে একদিন আদিবের সাথে দেখা। আদিব কেমন করে যেন সমস্তটা জেনেছে। ফারিহার সামনে এসে দাঁড়িয়েছে। ফারিহা চুপ। আদিব বলল, ফারিহা, খালা এখন সুস্থ, এবার তো আর কোনো সমস্যা নেই। আমি সে বিষয়ে কথা বলতে চাই না আদিব ভাই, এমনটা করো না প্লিজ। আমি তোমায় ভীষণ পছন্দ করি। একটা গোটা জীবন কাটানোর জন্য দুজনের ভালোবাসা থাকা প্রয়োজন আদিব ভাই। সত্যি কি তাই? ফারিহা আবারও নিশ্চুপ। আদিব ওর কাছে এলো, একদম বাহুতে স্পর্শ করে বলল, রিহান তোমাকে কোনো দায়বদ্ধতা দেয়নি ফারিহা। তুমি তার প্রয়োজনে ছিলে আর সে তোমার প্রয়োজন মিটিয়েছে। এমনটাই তো হয়েছে, তাই না? ফারিহা ভেবে দেখল সত্যিই এমনটা হয়েছে। আদিব তাকে আরও বোঝালো। সে কি বুঝলো কে জানে। কোনো রকম মত প্রকাশের পূর্বেই দেখা গেল ফাহিমাকে। তিনি আদিবকে দেখে খুশি হলেন। আদিব, বাবা তুমি এখানে? বিজনেসের কাজে এসেছিলাম খালা, তখনই ফারিহার সাথে দেখা। যদিও কথাটি মিথ্যে, ফারিহার জন্যই এখানে এসেছে সে। বাসায় আসো। সে তো যাব, তবে মা আপনাদের খুব মিস করেছে। দেশে ফিরবেন কবে? চিকিৎসার কি যেন বাকি আছে, সেটা শেষ হলেই। ও, আমিও আসি কিছুদিন। কথোপকথন হতে থাকলো। এদিকে ফারিহা একেবারে অনুভূতিহীন। সে রিহানের নিকট কৃতজ্ঞ, অথচ মানুষটা তার সাথে একেবারেই যোগাযোগ রাখলো না। কেন এমন করলো এ নিয়ে ভেতরটা কেমন করে উঠল, অথচ এর কোনো উত্তর মিলল না। পরের সপ্তাহেই সিঙ্গাপুর থেকে ফিরে এলো ওরা। আদিবের মায়ের সাথে ফাহিমার আগেই কথা হয়েছিল, সেজন্যই কিনা বিয়েটা একেবারে নিশ্চিত হয়ে গেল। ফারিহা নিষেধ করলো না, আবার হ্যাঁও করলো না। ওর যেন নিজস্ব মতামতে নেই। তবে দেশে ফিরেই গেল রিহানদের বাড়িতে, যেখানে রিহান ছিল না, এমনকি ওর পরিবারের কেউই ছিল না। এদিকে আদিবের সফলতা ছড়াছড়ি চলছে। ছেলেটা অনেক টাকা উপার্জন করে ফেললো কিছু সময়ই। ফারিহার জীবন বদলাতে লাগলো। বিয়ে শপিং করতে নিয়ে আসলো আদিব। বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র কিনে দিল। সময় বদলাতে শুরু করেছে, কিন্তু ভাগ্য বদলালো না। এক সন্ধ্যায় প্রাকৃতিক নিয়মেই চলে গেলেন ফাহিমা। ফারিহা নামক ছোট্ট মেয়েটিকে এতিম করে দিয়ে চলে গেলেন তিনি। মেয়েটি প্রায় তখন পাগল প্রায়। এরই মধ্যে একটি নিউজ এলো, রিহান জোয়ারদার মাহাদি। এই নামটা যেমন খুব দ্রুত সফল হয়েছিল, ঠিক তেমনই ভেঙে গেল। শত শত কোটি টাকার ব্যবসা মাত্র কিছু মাসে মিলিয়ে গেল। তার এই অবনতির কারণ নেশা পানি। বিগত মাসগুলো বিদেশে ছিল, আজ দেশে ফিরবে, সেজন্য এয়ারপোর্টের সামনে খুব ভিড় জমেছে। চাকরি হারানো মানুষগুলো ভীষণ ক্ষিপ্ত। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। লাইভ নিউজ দেখে ফারিহা থরথর করে কাঁপতে লাগলো। সে মাত্রই স্বাভাবিক হতে শুরু করেছিল। আদিব পুনরায় বিয়ের আয়োজনে হাত দিয়েছে। সে নতুন করে কিছু গহনা এনেছে। সেগুলো ফারিহার সামনে রেখে বলল, দেখো তো কোনগুলো ভালো লাগে। আমার কাছে সবগুলোই সুন্দর লাগছে, তুমি সবগুলোই রাখো। জাস্ট বিয়ের জন্য সিলেক্ট করে দাও। আদিব হয়তো আরও অনেক কিছুই বলল, তবে সেসব ফারিহার কানে গেল না। সে পাথরের ন্যায় টিভির দিকে তাকিয়ে আছে। চারপাশ থেকে উপসে পড়ছে মানুষের ভিড়। তার চোখে ভাসে কিছু মাস পূর্বের রিহানকে, যে পুরুষটি হয়তো হাজারো নারীর স্বপ্নপুরুষ। হাতে সিগারেট, পোশাকের অবস্থাও এলোমেলো, দেখলে মনে হয় বিগড়ে যাওয়া পুরুষ। অবশ্য সে বিগড়েই গিয়েছে, জীবন তাকে শেষ করে দিয়েছে। ফারিহা রিহানকে দেখতে পেয়েছে, ওর ভেতরটা হু হু করছে। ও প্রায় চিল্লিয়েই ডাকলো, রিহান স্যার, রিহান স্যার। এত ভিড়ের মাঝে সে ডাক কি শোনা যায়? রিহানের কপালে বেয়ে আছে এক গাছি চুল। ফারিহা পিছন পিছন এসেছে আদিব। মেয়েটি যখন এই পথে ছুটে এলো, তখন আদিবের হৃদয়ের গতি হয়তো সব থেকে নিষ্ঠুর ছিল। ফারিহা যেও না ওদিকে, লোকজনের ভিড়ে যেও না। আদিবের কণ্ঠ শুনেও হয়তো ফারিহা পাত্তা দিল না। আদিব গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে এগিয়ে এলো। ভিড় থেকে প্রায় টেনেই বের করলো ওকে। আদিব, রিহান স্যারের কাছে যেতে হবে আমাকে। তুমি ওখানে গিয়ে কি করবে? আরে ওনার এই অবস্থা দেখছেন না? দেখছেন লোকজন কি পরিমাণে জড়ো হয়েছে? কিন্তু তুমি কি করবে ওখানে? কি করব মানে? তারপরে চুপ হয়ে গেল মেয়েটি। সত্যিই তো, সে ওখানে কি করবে? এত সময় পর মস্তিষ্ক বিষয়টা ধরতে পারল। রিহানের সামনে গিয়েই বা কী হবে? আদিবকে দু হাতে আগলে ধরল। মেয়েটি মা হারানোর পর থেকে কেমন যেন হয়ে গেছে। সামান্য জটলা দেখলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কখন কি করে বুঝে ওঠে না। ফারিহার মাথাটা আদিব তার বুকে চেপে ধরল। মেয়েটি ওভাবেই কান পেতে রইল। শুনতে পেল ধীরে ধীরে স্থির হচ্ছে আদিবের হৃদয়ের গতি। একদল মানুষ যখন রিহানের দিকে তেড়ে যাচ্ছিল, পুলিশ নিয়ন্ত্রণ হারাচ্ছিল, ডিম টমেটো ছুটছিল, তখনই ফারিহার মনে হলো এর থেকে ভয়াবহ দৃশ্য সে হয়তো আর দেখেনি।
ওর হৃৎপিণ্ড বের হয়ে আসছে। ও কী করবে বুঝল না। আদিব বারবার সরাতে চাইলেও মেয়েটি নড়ল না। এক পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারেনি, ছুটে এলো রিহানের নিকট। রিহান যেন কোনো যন্ত্র মানব, তার ভিতরে কোনো অনুভূতি নেই। সে সিগারেটে ঠোঁট জ্বালাচ্ছে। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনি সরছেন না কেন? ফারিহার কণ্ঠ চিনল কিনা কে জানে, তবে রিহান নড়ল না। একইভাবে চারপাশে নজর বুলাতে লাগলো। রিহান স্যার, শুনছেন আমার কথা? এবারও শুনল না রিহান। ফারিহার রাগ হচ্ছে। এই মানুষটা এখানে দাঁড়িয়ে থেকে কি প্রমাণ করতে চায়? সে নিজের ছোট্ট হাতটা রিহানের দিকে এগিয়ে দিল। রিহান ধরল না, তাকালও না। ফারিহার এবার কান্না পাচ্ছে। লোকজন গালাগাল করছে। সবার মতে রিহান নিজের হাতে বিজনেস শেষ করেছে, তার জন্য সবার চাকরি গেছে। ফারিহার দম বন্ধ হয়ে আসছে। সে আর থাকতে পারল না। রিয়ানের হাতটা শক্ত করে ধরল। কোনো এক অদৃশ্য বলে টেনে বের করে নিল। ছুটতে ছুটতে কোথায় এসে দাঁড়ালো জানা নেই। আধারে চারপাশ স্তব্ধ। ফারিহা পুনরায় নিজের ধ্যান ফিরে পেল। সিটকে সরে গেল রিহানের থেকে। এদিকে রিহান পুনরায় সিগারেট ধরালো। ফারিহা সেই রইল। দেখতে লাগলো বদলে যাওয়া মানুষটাকে। ওর খুব জানতে ইচ্ছে হলো এই কয়েক মাসে কী এমন ঘটে গিয়েছে। রিহান স্যার, রিহান না তাকিয়ে বলল, বলো, আপনি এমন কেন হলেন? এবার রিহান চুপ। বড় যত্নে সিগারেট টানতে লাগলো। উত্তর দিন প্লিজ। কোন উত্তর জানতে চাও? এভাবে কেন শেষ হচ্ছেন? শেষ তো অনেক আগেই হয়েছি। এভাবে বলবেন না প্লিজ। আমি আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, আন্টি আঙ্কেল সবার সাথে যোগাযোগের চেষ্টা করেছি। রিহান এবার হেসে উঠল। ফারিহা তাকিয়ে রইল। ছেলেটা কেমন যেন করছে, দেখলেই ভয় হয়। রিহান স্যার, রিহান স্যার, কথা বলুন। বাড়ি যাও। এ কথায় কিছু বলল না ফারিহা। রিহান এক হাতের সাহায্যে নিজের লম্বা চুলগুলোই হাত বুলাতে লাগলো। তার চুলগুলো এখন কপালের শেষ ভাগে এসে ঠেকেছে। আন্টি আঙ্কেল কোথায়? নেই। নেই মানে? মারা গিয়েছেন। 4 দিন হলো। ফারিহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। রিহান তার হাতে থাকা সিগারেটটার সময় নিয়ে শেষ করলো। দুহাত দুলিয়ে বলল, লাইফ ইজ ফুল অফ ট্র্যাজেডিস ইয়ার, ফুল অফ ট্র্যাজেডিস। এ বাক্য শেষে আধারে মিলিয়ে যেতে লাগলো রিহান। আর ফারিহা পাথরের মতো তাকিয়ে রইল। ওর দুটি চোখে অবিশ্বাস। জীবন এভাবে বদলে যেতে পারে? মর্জিনা খাবারের থালা সাজিয়ে বললেন, মেয়েটা 2 দিন ধরেই খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে। কি হলো বলতো? আদেব মৌন রইল। বিষয়টা আড়াল করতে বলল, খালা মারা গিয়েছেন প্রায় 2 মাসের মতো। তবুও স্বাভাবিক হতে পারেনি, তাই এমন করছে। কিন্তু বিয়েটা হয়ে গেলে ভালো হতো না? সেটা তো হতোই মা, তবে ওর পরিস্থিতিটাও বুঝতে হবে। মর্জিনা মৌন রইলেন। তার ছেলের কষ্টটা বুঝতে পারেন। কোথাও একটা ঝামেলা, সেটা উনি খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তবে ছেলে তার এড়িয়ে যাচ্ছে। আসবো? ফারিহা না তাকিয়ে বলল, হ্যাঁ। 2 দিন ধরে খাবার খাচ্ছ না ঠিক মতো। খাই তো। গড়েই তো বসে থাকো। সে থাকি। কি হয়েছে একটু বলবে? কিছু না, এমনি এমনি। এমনি এমনি কিছু হয়? আসলে আমার ভালো লাগছে না, কিছুতেই শান্তি লাগছে না। আদিব ইচ্ছে করে রিহানের কথা তুলল না। ও চাচ্ছে না রিহান কোনোভাবে ওদের বিষয়ে জড়িয়ে যাক, স্মৃতিতে জড়িয়ে যাক। তবে ফারিহার মনে চলছে অন্য কথা। সে খুব করে অনুভব করছে রিহানের যন্ত্রণা। সে নিজেই তো মা হারিয়ে পাগল প্রায়। ওদিকে রিহান তো বাবা মা উভয়কে একসঙ্গে হারিয়েছে। আদিব জোর করেই ফারিহাকে খাওয়ালো। মেয়েটির কাছে খাবার যেন বিষ হয়ে দাঁড়িয়েছে। সে কোনো মতে খেলেও খুব বেশি সময় পেটে রাখতে পারল না। বিকেলে গড়গড় করে বমি করল। এক পর্যায়ে বাসা থেকে বেরিয়ে পড়ল, সোজা রিহানের বাসায়। সেখানে নতুন গার্ড রাখা হয়েছে। তাদেরকে ঠেলে ভিতরে প্রবেশ করল সে। রিহান নিজের ঘরে বসে আছে। মেঝে জুড়ে সিগারেটের আধ খাওয়া ফিল্টার। চারপাশ কেমন গুমট হয়ে আছে। ফারিহা আতকে উঠল। অমন অবস্থায় ছেলেটাকে কল্পনাও করতে পারে না সে। রিহান স্যার, রিহান স্যার। রিহান উত্তর দিচ্ছে না। ও কাছে এসে বাহুতি স্পর্শ করল। এ কী অবস্থা করেছেন নিজের? রিহান কিছুটা মাতাল। সে তাকালো ঘোলাটে চোখে। ফারিহা, আপনার কি হলো? কেন এমন ভেঙে গেলেন? আমার কিছু হয়েছে? উল্টো পাল্টা লাগছে সব কিছু। রিহানের হাত থেকে সিগারেট সরিয়ে দিল সে। উঠে আসুন। রিহানকে 2 হাতে উঠানোর চেষ্টা করতে গিয়ে দেখতে পেল ছেলেটার জন্য হাত থেকে রক্ত ঝরছে। ফারিহার বুকের ভিতরটা অসম্ভব গতিতে কেঁপে উঠল। তার শরীরে ভীষণ আর্তনাদ। হায় আল্লাহ, কি করেছেন এটা? মেয়েটির আর্তনাদের নিজের যন্ত্রণা খুঁজে পেল রিহান। এত সময় সে কোনো যন্ত্রণাই বুঝতে পারে না। হাতের দিকে তাকিয়ে সে নিজেও ভরকে গেল। অনেকটাই কেটে গেছে। ফারিহার দুঃচোখে ভয়। ভীত হয়ে যাওয়া নয়নে সে উঠে দাঁড়ালো। বাহিরে থেকে গার্ডরা ডাকাডাকি করছে। ও দরজা খুলে দিতেই ভিতরে প্রবেশ করলো। রিহানের অবস্থা দেখে ফারিহার উপর হামলা করতে গেল তারা। রিহান হাত দিয়ে বাধা দিল। তোমরা যাও,
গার্ডরা চলে যেতে নিলে ফারিহা বলল, প্লিজ একজন ডক্টরকে কল করে দিবেন, ওনার হাত বেশ অনেকটা কেটে গেছে। গার্ডরা চলে গেল। ফারিহা সাধারণত উপায়ে রক্ত থামাচ্ছে, তবে ক্ষত বেশি কিছুতেই থামছে না। জড়তে দাও। ফারিহা তোয়াক্কা করল না, সে নিজের মতো চেষ্টা চালাতে লাগলো। মেয়েটি খুব খারাপ লাগা অনুভব হলো। রিহান তার জীবনে অনেক সাহায্য করেছে, যদিও বিনিময় জিনিসটা ছিল, তবুও রিহান ওর নিকট অনেক বেশি সম্মানের। ডাক্তার এসে চেক আপ করতে লাগলেন। ফারিহা ঠায় দাঁড়িয়ে সিরিয়াস হয়ে সবটা শুনে চলেছে। বোঝার উপায় নেই মেয়েটি নিজেও মাতা বিয়োগের শোকে রয়েছে। তখন প্রায় সন্ধ্যা সুই সুই। ফারিহা খাবার এনে রাখলো, রিহানকে জোর করেই কিছুটা খাওয়ালো। ঈষৎ শান্ত হয়েছে ছেলেটা, হয়তো কোনো মানুষের যত্নের আশাতেই ছিল। ফারিহা পুরো ঘর পরিষ্কার করতে লাগলো। তার ফোন বেজে চললেও ধ্যান নেই। রিহান এক নজরে দেখতে দেখতে বলল, তোমার মা হয়তো কল করেছেন। ধ্যান ফিরতেই ফারিহা বলল, কি বললেন? তোমার কল এসেছে, সন্ধ্যা হয়েছে, হয়তো তোমার মা কল করেছেন। ফারিহার ভীষণ কান্না পেল। সে কোনো মতে সেটা ঠেকিয়ে বলল, মা তো নেই রিহান স্যার। এক মুহূর্তের জন্য চমকে উঠল রিহান। সে যত দূর জেনেছে ফারিহার মায়ের চিকিৎসা পুরোপুরি হয়েছে। তাছাড়া প্রয়োজনের থেকে অনেক বেশি টাকা ট্রান্সফার করেছে সে। মা নেই 2 মাস হলো, সুস্থ হয়ে গিয়েছিল, তবে সৃষ্টিকর্তা বেশি দিন অবস্থান করতে দিলেন না, হুট করেই চলে গেলেন। রিহান একটু থমকে গেল। ফারিহার চোখের জল মুছে নিচ্ছে। সরি, তোমায় কষ্ট দিলাম, আমি আসলে জানতাম না। পুরো কথাটা এড়িয়ে নিয়ে ফারিহা বলল, আপনার এই অবস্থা ভালো লাগছে না, নিজেকে সংযত করুন প্লিজ। রাত হচ্ছে, তুমি ফিরে যাও, আমি কাউকে সাথে দিচ্ছি। ফারিহা কোনো জবাবই দিল না, নিজের মতোই কাজ করে চলেছে। রিহান দুচোখ বুঝে নিল, মেয়েটির সাথে কত কিছুই ঘটে গেল, তাতে দুজনের জীবন কেমন ট্র্যাজেডিতে ভরা। তখন প্রায় 8:30 বাজে। ফারিহা রান্না বসিয়েছে। অমন সময়ে উপস্থিত হলো আদিব। তার মুখশ্রীতে কালো মেঘ এসে জমেছে। ফারিহা অবাক হয়নি। আদিব প্রায় চিল্লিয়ে উঠল, ভয়ে তার বুক কাঁপছিল। তুমি কল কেন রিসিভ করছিলে না? জানো কতটা ভয়ে ছিলাম। অফিস থেকে ফিরে দেখি তুমি নেই, কতটা টেনশন হচ্ছিল। বসুন, আসছি। আমি বসতে আসিনি ফারিহা, আপনি বসুন। অবাকের সহিত তাকিয়ে রইল আদিব, সেই সাথে হৃদয়ে জন্মালো ভয়। ফারিহা যতক্ষণ রান্নাঘরে ছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। রিহান নিচে এসেছিল, তখন দেখতে পেল আদিবকে। ছেলেটা এখন বেশ নামকরা বিজনেসম্যান, মাত্র কিছুদিনে বেশ নাম কামিয়েছে। টাকার অভাব নেই, দুজন দুজনকে দেখলেও কথা বলল না। ফারিহা সুপের বাটি নামিয়ে টেবিলে রাখল। রিহান স্যার, আপনি খেয়ে নিন। আদিব চুপ করে দেখল সব। ফারিহা হাত মুখ ধুয়ে এসে বলল, আদিব আপনাকে চা দিব? আদিব কথা বলল না। রিহান ডাইনিংয়ে বসলেও খাবার খাচ্ছে না। পুনরায় খেতে বলল সে। ঠান্ডা কিছু খাবেন? ধৈর্য হারিয়ে ফেলল আদিব। ওর ভিতরটা অগ্নিশিখায় দগ্ধ হচ্ছে। কাছে এগিয়ে এলো, তারপর সোজা বাহুতে হাত রেখে বলল, বাসায় চলো, মা অপেক্ষা করছেন। কাল বাসায় মেহমান আসবেন, তোমায় না দেখলে কথা হবে। ফারিহা খুব স্বাভাবিক বলল, আমি তো ফিরছি না। অদ্ভুত শোনালো বাক্যটি। আদিবের সমস্ত শরীরে কম্পন ধরে গেছে, চোখ হয়ে গেছে লাল। বাসায় চলো প্লিজ, আমি ফিরছি না আদিব। আমাদের বিয়ে ফারিহা, তুমি সেসব বলে যাচ্ছ কেন? বিয়েটা হওয়ার নয়, এমন করে বলো না প্লিজ। খালা কিন্তু খুব করে চেয়েছিলেন। মা এখন আর নেই, তাছাড়া আমার মতামতের বিরোধিতা তিনি করতেন না। আদিব যেন অর্ধ পাগল হয়ে যাচ্ছে, ওর মাথা কাজ করছে না। প্লিজ ফারিহা, আসো, তোমার পায়ে ধরি। মেয়েটি নড়ল না, যেন অনুভূতি হারিয়ে গেছে। এভাবে আমায় ছোট করবেন না আদিব, আমি আগেও বলেছিলাম আমাদের সম্পর্কটা আগাবে না। ফারিহা প্লিজ এমন করো না। ফারিহা নিরুত্তর। রিহান ওদের কথার মাঝে কিছুই বলছে না। আদিবের ভিতরটা হাহাকারে ভরে উঠল। হুট করে ফারিহা দুচোখে কান্না মিশে গেল। মায়ের দোয়াই দিবেন না প্লিজ, আমি আমার অতীতকে স্মরণ করতে চাই না। উনি যেখানে ভালো আছেন, আপনি প্লিজ চলে যান। হাত জোর করে কথাগুলো বলল ফারিহা। আদিব চলে যাওয়ার পূর্বে সলসল নয়নে তাকালো। মেয়েটা সর্বদাই তার জন্য বড় নিষ্ঠুর, কখনোই বুঝল না তার ভালোবাসা। স্যুপ ঠান্ডা হয়ে গিয়েছে। ফারিহা পুনরায় গরম করে এনে দিল। রিহান বলল, আদিব ভালো ছেলে, টাকা পয়সার অভাব নেই, ওর সাথে সুখী হতে পারতে। ফারিহা উত্তর দিল না, আপন মনে কাজ করতে লাগলো। পরদিন দেখা গেল সমস্ত কাগজপত্র নিয়ে বসেছে রিহান। হাতে ক্যাশের ও অভাব নেই। এত টাকা ও জীবনে দেখেনি ফারিহা। রিহান খুব মনোযোগ দিয়ে কাজ করছে। এসব নিয়ে কেন বসেছেন? সব হিসাব করছি, তাই বলে এভাবে? এগুলো হিসাব করাটা প্রয়োজন। আপনার খাবার রেখে দাও। ফারিহা খাবারগুলো রেখে নিচে এলো। এসে দেখলো বাড়ির বাহিরে একদল মানুষের ভিড়। সে পুনরায় ছুটে এলো রিহানের ঘরে। রিহান স্যার, বাহিরে এত মানুষ কেন? ওরা এসে গেছে? রিহান কাদের কথা বলল ফারিহা বুঝল না।
ওর হৃদয়ে কম্পন ধরেছে। একটু সাহায্য করবে? নীরবে কাছে এলো ফারিহা। রিহান তাকে নানান হিসেব ধরিয়ে দিচ্ছে। ফারিহা কিছুই বুঝতে পারছে না। ঘণ্টাখানেকের মধ্যে সব তৈরি হয়ে গেল। কেয়ার স্যাক মিলিয়ে বস্তার মতো স্তূপ নিয়ে দাঁড়িয়েছে। সমস্তটা নিয়ে বাহিরে এলো রিহান। মানুষগুলোর হাতে নগদ অর্থ আর স্যাক ধরিয়ে দিল। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। রিহান সবাইকে বিদায় করে আরাম করে সোফায় বসলো। এত টাকা কেন দিলেন ওনাদের? সবার চাকরি গিয়েছে, ক্ষতিপূরণ দিলাম। এর জন্য এত পরিমাণে? রিহান কথা বলল না। বাবা সমস্ত অর্থ সম্পদ বিলিয়ে দিল সে। থাকার মধ্যে রাখলো শুধু এই বাড়ি আর একটা গাড়ি। ফারিহা কিছুই বলল না, শুধু হতাশার নিঃশ্বাস ফেলল। দুপুরের দিকে রিহান ফারিহাকে ডেকে নিল। তারপর বলল, আমার অর্থ সম্পদ কিছুই নেই ফারিহা। তোমার ভবিষ্যৎ অনিশ্চিত করো না। আদিবের কাছে ফিরে যাও। আমি যাব না রিহান স্যার। জেদ করো না। জেদ করছি না, আমি শুধু প্রাপ্যটা চাচ্ছি। এটা কেমন প্রাপ্য নিচ্ছ বলো তো? আমাদের কন্ট্যাক্ট শেষ হতে আরও কিছু সময় বাকি আছে রিহান স্যার। এই সময়টুকু শুধু আপনিই নন, আমিও অধিকার খাটাতে পারি। রিহান হতাশ হয়ে চেয়ে রইল। মেয়েটা কোন সুখের আশায় থাকতে চাচ্ছে আসলেই বুঝল না। সন্ধ্যায় চা বানিয়ে নিল ফারিহা। রিহান তখন বারান্দায় বসে টিম টিম করে জ্বলতে থাকা ছাদের পানি তাকিয়ে। চা, থ্যাংক ইউ। ফারিহা চায়ের কাপে চুমুক বসিয়ে কিছু সময় চুপ থাকলো। তারপর নিজ আগ্রহে গলিয়ে বলল, আন্টি আঙ্কেল কীভাবে মারা গেলেন রিহান স্যার? রিহানের বুক ছিঁড়ে দ্বিগুল শ্বাস নামল। বলল, কার অ্যাক্সিডেন্টে। ফারিহা মনও হয়ে যায়, কি থেকে কি হয়ে গেল। ঠিক তারপরে কি আর কথা স্মরণ হয়। তবে প্রশ্ন করার সাহস হলো না। রিহা কেমন করে যেন সবটা বুঝে ফেলল। নিজের বুকের ভিতরে সবটুকু মায়া ফেলে দিয়ে বলল, পৃথিবীর সব থেকে নিষ্ঠুর হলো ভালোবাসা। যে ভালোবাসা তোমায় বাঁচতেও দিবে, মরতেও দিবে না। তুমি দিবে শুধু একরাশ যন্ত্রণা। আদিবের বিফটটা শেষ হয়ে গেল। সত্যি সে শেষ হয়ে গেছে। ফারিহা তার ভালোবাসা তাকে প্রত্যাখ্যান করলো। এত অর্থ সম্পদও রাখতে পারলো না মেয়েটিকে। ওর খুব রাগ হলো। রাগ থেকে সমস্ত কিছু ভাঙতে শুরু করলো। মর্জিনা ছেলের আচরণে ভড়কে গেলেন। চিল্লাচিল্লি করলেন, বাবা এমন করিস না, এমন করিস না। আমি ফারিহার কাছে যাব, হাতে পায়ে ধরবো, তুই শান্ত হ বাবা। আদিব শান্ত হলো না। তার শান্ত সত্তা কোথাও একটা হারিয়ে গেছে। অজস্র যন্ত্রণায় ভরে উঠেছে দুটি নয়ন। কেন এমন হলো মা? কেন এমন হলো? আমি মরে যাচ্ছি মা, কেউ নেই আমার। মর্জিনা ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। এমন করিস না বাবা, তুই ছাড়া কে আছে আমার? আমার জন্য বেঁচে থাক তুই, আমার জন্য বাঁচতে হবে তোকে। আদিব অজরে কাঁদতে লাগলো। কাঁদলো সমস্ত রাত। তখন প্রায় ভোর হতে শুরু করেছে। মায়ের কোলে শুয়েছিল আদিব। সব তন্ত্রা লেগেছে মর্জিনার। মসজিদ থেকে আজানের সুর ভেসে এলো। সেই সুর মনোযোগ দিয়ে শুনল আদিব। তারপর উঠে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে এসে দেখলো মর্জিনাও নামাজে বসেছেন। অজরে কেঁদে চলেছেন। আকাশের মালিকের কাছে প্রার্থনা করছেন ছেলেটা স্বাভাবিক হোক, ভালো থাকুক। শেষ রাতে দক্ষিণী মায়ের অমন আর্তনাদ আদিবকে নাড়িয়ে দিল। বুকের ভিতর সিনসির অনুভূতি জাগলো। একটু পূর্বেও সে ভেবেছিল রেললাইনে মাথা গুঁজে দিবে, অথচ এখন তার মন বলছে তোকে বাঁচতে হবে, তোর মায়ের জন্য তোকে বাঁচতে হবে। আর সত্যি সেদিন বেঁচে গেল আদিব। মমতাময়ী মায়ের মুখশ্রী তাকে বাঁচিয়ে দিয়েছে। দিল নতুন আশা, নতুন আলো, এক নতুন মায়া। অতীত। ফারিহাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরল রিহান। ছেলেকে দেখতে পেয়ে রুনা প্রায় ছুটে এলেন। রিহান, কোথায় ছিলে তুমি? ফারিহা কোথায়? চলে গেছে মাম। চলে গেছে মানে? সিঙ্গাপুর গিয়েছে মায়ের কাছে। মানে কি বলছো এসব? রিহান কথা না বলে গায়ে থাকা ব্লেজার খুলে ফেলল। রুনা ছেলেকে চিনতে পারছেন না। সে ভোরবেলাতেই স্বামীকে খবর দিয়েছেন। বেশ কিছু সময় পর ভদ্রলোকও বাড়িতে প্রবেশ করলেন। রুনার শরীর কাঁপছে। দেখো রিহান কি বলছে এসব? ইরফান ছেলের কাছে এলেন। রিহান চুপ করেই আছে। রিহান কি হয়েছে বেটা, তুমি এমন করে আসো কেন? রিহান কিছুই বলছে না। রুনা কেঁদে চলেছেন। আমরা প্রতারিত হয়েছি। তোমার ছেলে বলল ফারিহা নাকি সিঙ্গাপুর গিয়েছে তার মায়ের কাছে। স্ত্রীর মুখের বাক্যটি বিশ্বাস করতে কষ্ট হলো ভদ্রলোকের। ছেলের দিকে দৃষ্টি ফেললেন তিনি। ড্যাড, আমি ফারিহাকে নয় কিয়াকে ভালোবাসি, যার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কথাগুলো ব্যক্ত হতে ধাক্কা লাগলো ইরফানের বুকে। একে একে সমস্তটা ব্যক্ত হলো। কিয়া মেয়েটির রহস্য তখনও বুঝল না কেউ। রিহান নিজের মাথার চুলগুলো টেনে ধরে বলল, আমি কানাডা যাচ্ছি সন্ধ্যার ফ্লাইটে। তারপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে গেল। কিয়াকে না জানিয়েই কানাডা গেল রিহান। সেখানে গিয়ে যা দেখলো তা ওর প্রেমিক সত্তাকে নাড়িয়ে তুলল। সফেদ রঙা বিছানায় উন্মুক্ত তার প্রেমিকা, আর দেহে মেতে থাকা আরেকটি পুরুষ। সবটা তখন রিহানকে দুমড়ে মুচড়ে ভেঙে দিল। পুরুষটি বিদেশি এবং কিয়া যে অফিসে কর্মরত সেই অফিসের বস। নিচের ভিতর লালন করা সমস্ত ভালোবাসা তখন আক্রোশে পরিণত হয়েছে।
রিহান সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। সিটকে পড়ে কিয়া। কথা বলিস না প্লিজ, আর কিছু দেখতে চাই না। কিয়ার দুচোখে জল। সে দ্রুত চাদর টেনে নেয়। আকুতি করে রিহানের পা জড়িয়ে বসে। মাফ করো আমায় রিহান, আমি তোমায় ভালোবাসি, সত্যিই ভালোবাসি, অনেক ভালোবাসি। রিহানা মাফ করো প্লিজ। আর্তনাদে কিয়ার শরীর কাঁপছে। ওর বুক ছিঁড়ে বের হচ্ছে হাহাকার। চোখের সামনে ভালোবাসা হারিয়ে ফেলাটা সে সহ্য করতে পারছে না। রিহান তাকে ক্ষমা করেনি, এমন দৃশ্য দেখার পর সত্যি ক্ষমা করতে পারেনি। অথচ মেয়েটাকে নিজের জীবন দিয়ে ভালোবাসেও। তারপরে দিনগুলো আরও বেশি দুঃখের হলো। কিয়া থেকে প্রতারিত হয়ে রিহান যেন নিজেকে হারিয়ে ফেলল। কষ্ট লুকাতে এমন কোনো নেশা নেই যা সে গ্রহণ করল না। অথচ তার ভিতরের আর্তনাদগুলো কমল না। কিয়া সহস্রবার এলো, কত ঘটনা বলার প্রয়াস করলো, তবে রিহান বুঝলও না, শুনলও না। ক্রিয়ার প্রতি তার ভালোবাসাটা যেমন অসীম, ঠিক তেমনি শক্তপোক্ত অবস্থান গড়ে নিয়েছে ঘৃণা। যে প্রেমিকাকে বধূ করতে চেয়েছিল সে প্রেমিকাকে দেখলো এখন বেশ্যা। শব্দটি মাথায় আসে। তাল বিজনেসে ধস নামতে থাকে। দিনের পর দিন নিজেকে নেশায় জড়িত করে রিহান। ছেলের এই অবস্থা জানতে পেরে কানাডায় ছুটে আসে নির্বাণা রুনা। একদিন কিয়ার বস লর্ডকে প্রচণ্ড আঘাত করলো রিহান। এই নিয়ে ঝামেলাও হলো। তারপরের ঘটনা আরও করুণ হলো। একা পেয়ে লর্ডের দলের লোক রিহানকে প্রচণ্ড মারধর করে। কিয়া সেটা দেখতে পেল। কয়েকদিনই মেয়েটার শারীরিক সৌন্দর্য নেমে এসেছে। রিহানের অবস্থা ভালো দেখাচ্ছে না। মেয়েটি আর্তনাদ করছে। রিহান চোখ খুলে রাখো প্লিজ, চোখ খুলে রাখো। তার আর্তনাদে এক মুহূর্তের জন্য রিহাদের বুকে সুখ নামলেও পর মুহূর্তে বিষের মতো লাগে। সে সজোরে আঘাত করে সরিয়ে দেয় কিয়াকে। মেয়েটি পড়ে গিয়েও উঠে দাঁড়ায়। রক্তাক্ত রিহানের পিছু পিছু আসে। তার দুচোখে কান্না। ও শুধু বলে, তুমি প্লিজ হসপিটালে যাও, প্লিজ হসপিটালে যাও। শত অপমান আঘাতের পর ও কিয়া বারবার ফিরে আসে, তবে রিহান তাকে তুলে নেয় না। বাসি ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয়। আর কিয়া ভুগতে থাকে মরণ যন্ত্রণায়, যে যন্ত্রণা তার প্রাপ্য ছিল। হয়তো নিজ দোষে কিংবা পরিস্থিতি দৌলতে আজ তার এই অবস্থান। অথচ সম্পর্কের শুরুতে গল্পটা এমন হওয়ার কথা ছিল না। রিহান বিগড়ে যেতে থাকে আর কিয়া হতে থাকে প্রত্যাখ্যিত। এক সন্ধ্যায় রিহানের নাগাল পায় কিয়া। সে প্রায় পড়ে যায়, শক্ত করে জড়িয়ে রাখে। রিহান, আমাকে ক্ষমা করো প্লিজ, কথাটা শোনো। মাথা গরম থাকায় মেয়েটিকে লাথি দিয়ে সরিয়ে দেয় রিহান। প্রচণ্ড আর্তনাদ করে ওঠে মেয়েটি। রিহানের বুক ভেঙে যাচ্ছে, তবুও সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কিয়া পুনরায় উঠে আসে, তাকে ছন্ন ছাড়া রাখছে। রিহানের দু হাত মুঠোয় নিয়ে নেয়। তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য এমনটা করেছি। ট্রাস্ট মি, প্লিজ ট্রাস্ট মি। তাচ্ছিল্য ফুটে ওঠে রিহানের চোখে মুখে। কিয়া বলে, বাবার সাথে মায়ের বিচ্ছেদের পর মা পুনরায় বিয়ে করলেন। সৎ বাবার নিকট কতভাবে অবহেলিত হয়েছি, কত ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছি। কখনো কখনো তিনি তো বাজে স্পর্শও করতেন। টাকা পয়সার কষ্ট ছিল ভীষণ। এইচএসের পর হুট করে সুযোগ এলেও কানাডায় পড়ার। এখানে এসে ভালো দিন দেখতে শুরু করি। তোমার সাথে পরিচয় হলো। একটা ভালো দিনের অপেক্ষায় করছিলাম, অথচ ভালো দিন আমার ভাগ্যে ছিল না। তোমার সাথে সম্পর্কের কথা কোনোভাবে আমার সৎ বাবা জেনে গিয়েছিলেন। তিনি আমাকে ভয় দেখাতে শুরু করলেন। নিজের অবস্থান সম্পর্কে তোমায় মিথ্যে বলেছিলাম, তাই ভয়টা আমার আরও বেশি। কি একটু থামলো। রিহান চুপচাপে শুনছে। কিয়ার চোখের পানিটুকু মুছে নিল, তবে পুনরায় বেশি গেল মুখশ্রী। কান্না কি আর আটকে থাকে? এর থেকেও বড় কথা, আমি আমার মায়ের অবৈধ সন্তান ছিলাম। এর কথা বলে কিয়া কেমন করে উঠল। রিহানের বুকের ভিতরটা হু হু করছে। কেন যেন সে আগলে নিল মেয়েটিকে। কিয়া পুনরায় বলল, আমার সৎ বাবা আমায় ভয় দেখাতে শুরু করছিলেন। তার অনেক টাকা চাই। সে টাকা যদি না দেয় তবে তিনি আমার পরিচয় জানিয়ে দিবেন। পরিচয়হীনতায় ভুগছিলাম আমি। লর্ড এর আগেও আমায় নানান প্রস্তাব দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি। তবে সময়ের স্রোতে আমি বাধ্য হই। সময়ে অসময়ে তোমার থেকে টাকা চাইতে হতো আমায়। সেটা ভালো লাগছিল না, কেমন যেন ছোট মনে হতো। টাকার প্রতি লোভ ছিল না এই কথা বলবো না, লোভ ছিল হয়তো সবারই থাকে, তবে তোমার প্রতি ভালোবাসাটা মিথ্যে নয় রিহান। আমি লর্ডের সাথে ইন্টিমেট হওয়ার পর থেকে ও আমায় টাকা দিতে থাকে। অনেক টাকা আমার সৎবাবাকে দেওয়ার পর তার চাহিদা আরও বাড়তে থাকে। আমাকে পুনরায় লর্ডের কাছে যেতে হয়। আমি কুল পাচ্ছিলাম না, কেমন করে তোমার কাছে ফিরবো বুঝতে পারছিলাম না। আমার দুচোখে অন্ধকার, শরীরের প্রতি ঘৃণা। একবার বাংলাদেশে ফিরে তাকে অনেক অনেক টাকা দিয়ে আসি। চুক্তি করিয়ে নেই, ফিরে এসে ভেবেছিলাম তোমার কাছে ফিরে যাব। তবে লর্ড তখন আমায় ছাড়বে না। তার ডিমান্ড তখনও পুরোয়নি। নিজেকে তখন ভোগ্য বস্তু মনে হতে লাগলো। আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতাম, তবে কোথাও নিজেকে খুঁজে পেতাম না। যাকে দেখতাম সে একজন নোংরা মানুষ।
এ কথা বলে কান্নায় ভেসে যেতে লাগলো কিয়ার দুটি চোখ। রিহানের বুকের ভিতর তখন কি চলছে তা বলার মতো নয়। সে ভালোবাসার টানে ক্ষমা করে দিল। দুদিন ভালোই চলল, সব তখন ঠিকঠাক হতে যাচ্ছিল। রিহান খুব দ্রুত বিয়ের আয়োজনও করবে বলে ঠিক করেছিল, কিন্তু লর্ড তাদের সুখের মাঝে আগুন হয়ে জ্বলে উঠল। তার আর কিয়ার ইন্টিমেন্টের মুহূর্তগুলো পাঠাতে লাগলো, যা রিহানের সহ্য হচ্ছিল না। তারপর থেকে যতবার কিয়াকে আগলে নিতে চেয়েছে ততবারই বেশি উঠেছে সেই দৃশ্য। মেয়েটির প্রতি ঘৃণা যেন কমছিলই না। এক পর্যায়ে রিহান আরও পাগলামি করতে লাগলো। কিয়া সামনে এলে তাকে আঘাত করতে লাগলো। মেয়েটির প্রতি এত ঘৃণা হচ্ছিল যে নিজেকে শেষ করার চেষ্টাও চালালো। কিয়ার ভালোবাসা সত্যি ছিল, তবে সে ভুল পদ্ধতিতে ভালোবেসেছে, তাই রিহানকে হারাতে হলো। এক সন্ধ্যায় কিয়া হারিয়ে যায়, চিরদিনের জন্য সে হারিয়ে যায়। সেই সময়টাই মেয়েটি বুঝে গিয়েছিল নিজের জীবনের সবটুকু হারিয়ে ফেলেছে সে। এই জীবনে আর কিছু পাওয়ার কিংবা হারানোর নেই। অমূল্য জীবনের মূল্য খুশি সত্যি সে হারিয়ে যায় চিরতরে, যেখান থেকে আর ফিরে আসা অসম্ভব। ওয়াজিহার জন্য নাস্তা বানাচ্ছে ফারিহা। মেয়েটা গত রাতে খুব অসুস্থ ছিল, তাই হোস্টেল থেকে নিজের কাছে নিয়ে এসেছিল। এখন কিছুটা সুস্থ। ওয়াজিহা, নিচে নেমে আসো, খাবার তৈরি। ওয়াজিহা নামলো না। ফারিহা একটু চিন্তায় পড়ল। হাতের কাজগুলো না সেরে চলে এলো উপরের ঘরে। সেখানে গিয়ে দেখলো ওয়াজিহার ছবির অ্যালবাম নিয়ে বসেছে। তাকে দেখে একটু বরকেই গেল। সরি মিস, আমি না বলেই নিয়েছি। ঠিক আছে, সমস্যা নেই। ছবির অ্যালবামে অনেকগুলো মানুষের দেখা মিলেছে। এর মধ্যে থেকে দুটি পুরুষকে বেছে নিয়েছে ওয়াজিহা, যাদের মধ্যে একজন রিহান আর অন্যজন আদিব। তবে কে কোনটা তা বুঝতে পারছে না। খাবারের টেবিলে বসে খাবার খেলেও কৌতূহল কমল না। ফারিহা কাজগুলো শেষ করে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সে মালয়েশিয়ার স্বনামধন্য এক কলেজের শিক্ষক হিসাবে রয়েছে, আর সেই কলেজেরই ছাত্রী ওয়াজিহা। খাবারটা শেষ করো। জি। দ্রুত খাবার শেষ করলো ওয়াজিহা। ফারিহা মেয়েটার ব্যাগপত্র গুছিয়ে দিয়ে বলল, লেট করো না, দ্রুত আসো। ঘরে ফিরে নিজেকে পরিপাটি করে নিল ওয়াজিহা, তারপর নেমে এলো। দুজনেই কলেজের উদ্দেশ্যে পথ চলছে। গাড়িতে বসে স্বভাববশতই গল্পের বই পড়ল ফারিহা। হাজারটা কৌতূহল জাগলেও কোনো এক অস্বস্তির জন্য প্রশ্ন করতে পারল না অষ্টাদশী কন্যা ওয়াজিহা। কলেজ ছুটি হলো 2টোর দিকে। ফারিহা বের হয়ে চমকে উঠল। 7 বছর বয়সে একটি বাচ্চা ওর দিকে ছুটে আসছে। মম, তোমাকে মিস করছিলাম, খুব মিস করছিলাম। বাচ্চাটিকে কোলে তুলে নিল ফারিহা। কতদিন পর দেখা পেল। আমিও তোমায় মিস করেছি সোনা। আমি আরও আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু পাপার কাজের জন্য আসতে পারিনি। হাজারটা অভিযোগ ঠেলে দিল বাচ্চাটি। সবগুলো অভিযোগ মনোযোগ দিয়ে শুনল ফারিহা। এক পর্যায়ে হেসে ফেলল। তোমাকে তো বলেছিলাম আমার কাছে থাকতে, কিন্তু তুমি তো শুনলে না বেটা। এখানে থাকতে ভালো লাগে না, তোমার মেয়েগুলো আমায় টিস করে। ফারিহার ভীষণ হাসি পাচ্ছে, তবুও সে হাসিটা দমিয়ে রাখল। খুব সিরিয়াস ভাব করে বলল, তাই? তুমি জানো কেন ওরা আমায় টিচ করে? জানি, তুমি যে খুব হ্যান্ডসাম। এ কথা বলেই হেসে উঠল। ফারিহা বিস্মিত নয়নে তাকিয়ে রয়েছে। এটা কে বলেছে তোমাকে? পাপা বলেছে। ফারিহা সামনের দিকে তাকালো, দেখতে পেল আদিব আসছে। মানুষটা আগের মতোই সুন্দর রয়ে গেছে, শুধু চোখে উঠেছে চশমা। এতে অবশ্য সৌন্দর্যের খামতি হয়নি, বরং অন্যরকম ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে। দূর থেকে মা ছেলের হাসি দেখছিলাম, এত ভালো লাগছিল। ফারিহা হাসল। সে বিকেলটা ওরা একসাথেই কাটালো। খাবার খাওয়া থেকে শুরু করে ঘুরোঘুরি সমস্তটাই করলো একসাথে। অজিহা সবটা দেখলো এবং বুঝলো এই মানুষটাই আদিব। এরপর অনেকগুলো দিন পেরিয়ে যায়। কাল ফারিহার জন্মদিন, তাই ওয়াজিহা পড়ার বাহানায় ফারিহার নিকট এসেছে। তখন প্রায় রাত 11:30 বাজে। ওয়াজিহা তার বন্ধুদের সমস্ত ব্যবস্থা করতে বলেছে। পড়াগুলো বুঝেছ? কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। ফারিহা পুনরায় বুঝিয়ে দিল। ওয়াজিহা পড়ার অভিনয় করছে, ওর ভিতরটা আনসান করছে। 12টা বাজার তখন মাত্র কিছু সময় বাকি। ফারিহা উপরের ঘরে চলে গেছে। ওয়াজিহা দেখলো আর মাত্র 1 মিনিট বাকি। সে আগেই সাথে করে ফুল নিয়ে এসেছিল, সেটা বের করে নিল। তারপর উপরের ঘরে উঠে এলো। যদিও নখ ছাড়া কারো ঘরে প্রবেশ করা উচিত নয়, তবুও সারপ্রাইজ দিতে ফারিহার ঘরে প্রবেশ করলো। কিন্তু সেখানে প্রবেশ করে ওয়াজিহার সমস্ত শরীরে কম্পন ধরে যায়। সে 1 সেকেন্ড সময় নষ্ট করলো না, বেরিয়ে এলো নিচে। নিচে এসে ওর হাত পা অবশ হওয়ার মতো অবস্থা। ফারিহা মিস একটি পুরুষের কাঁধে মাথা ঠেকিয়ে আছে, তবে পুরুষটি আদিব নয়। এমনটি কি করে হয়? হাজার খানেক প্রশ্ন মনে। খানিক বাদে ফারিহা নিচে নেমে এলো। ওয়াজিহা উঠে দাঁড়িয়ে বলল, শুভ জন্মদিন মিস। ফারিহা হাসল। সে বুঝতে পারছিল এমনটাই হবে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, দলবল সাথে আছে নিশ্চয়ই?
তাদের নিয়ে আসো। কতক্ষণ বাহিরে থাকবে আর? অপ্রস্তুত হাসলো ওয়াজিহা। সবাইকে ডেকে নিয়ে কেক কাটলো। প্রচুর উপহার এনেছে সবাই। ফারিহার দু চোখে আনন্দ। এদের সবাইকে সন্তানের চোখেই সে দেখে। সবাই তখন চলে গেছে। ওয়াজিহাও চলে যাচ্ছিল। ফারিহা ওকে আটকে দিয়ে বলল, কিছু বলতে চাও? শুরুতে নাবোধক উত্তর করলেও ওয়াজিহা নিজেকে দমাতে পারল না। সে বলেই ফেলল, মিস উপরের ঘরে রিহান। রিহান স্যার? কিন্তু আপনার সাথে তো আদিব স্যারের বিয়ে হয়েছে। সেদিন ছেলেকে নিয়ে ঘুরলেন আপনারা। মিস, আমার কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ফারিহা হাসল। ওয়াজিহার মাথায় হাত বুলিয়ে বলল, বলেছিলাম না, মানুষের জীবন যখন তখন বদলাতে পারে। তার মানে আপনার সাথে রিহান স্যারের বিয়ে হয়েছে? ফাহান আমার আর রিহানেরই সন্তান। ওয়াজিহার মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা। তবে সে বেশি সময় নষ্ট করল না। যাওয়ার পূর্বে শক্ত করে ফারিহাকে জড়িয়ে ধরল। ফারিহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিহান। মেয়েটা কাজে ব্যস্ত। ওর চোখে ভাসছে 12 বছর পূর্বে সেই ফারিহাকে, যে জেদ করেছিল সাথে থাকার। 1 মাসের চুক্তি বাকি ছিল তখনও। রিহানের হাত তখন শূন্য। ফারিহার চোখে অবশ্য ভালোবাসা ছিল না। তবে কিসের জন্য মেয়েটি ওকে বিয়ে করলো কে জানে। রিহান আজও সেই উত্তর খুঁজে পায় না। শুরুতে কথা হয়েছিল 1 মাস পর ওরা আলাদা হয়ে যাবে। অর্থাৎ 1 বছরের যে চুক্তিটা হয়েছিল সেটার সময় শেষ হতে 1 মাস বাকি ছিল। তবে 1 মাস পর ওদের আলাদা হতে হয়নি। আজ 1 যুগ পার হলো ওরা একসাথে রয়েছে। কেমন করে সময় পেরিয়ে যায়। ফারিহা বিছানা গুছিয়ে বলল, ঘুমিয়ে পড়ুন। মেয়েটি চলে যেতে নিলেই আটকে দিল রিহান। কিছুটা কাছে এনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই চোখে আজও ভালোবাসা খুঁজে পায় না সে। তবে যা পায় তা হলো এক সমুদ্র মায়া, প্রচণ্ড মায়া। কি? তোমায় দেখেছি। দেখার কি আছে? অনেক কিছু। এখন ঘুমান। এমনিতে না বলে এসেছেন, পাগল পুরো। তোমার জন্মদিনের এই সুন্দর সময়টা মিস করতে চাচ্ছিলাম না। ফারিহা মাথা নত করে রইল। তারপর বুকে হাত রেখে বলল, 12 বছর পেরিয়ে গেল রিহান। সেটাই ভাবছি, 12টা বছর আমরা একসাথে। সেদিনটা দারুণভাবে পার হলো ওদের। সকাল হতে আদিবের সাথে উপস্থিত হলো ফাহান। সত্যিকার অর্থে ওদের জীবন আর 5টা সাধারণ মানুষের মতো নয়। বেশ কিছুটা ভিন্নতা রয়েছে। হ্যাপি বার্থডে মম। নিচু হলো ফারিহা। ফাহান মায়ের গালে চুমু খেল। থ্যাঙ্কস বেটা। আমি ভেবেছিলাম রাতেই চলে আসবে। পাপা অসুস্থ ছিল। ফারিহা উঠে এলো। আদিবকে পুরো সুস্থ দেখাচ্ছে। আপনি অসুস্থ? আদিব খিটমিটে হাসল। ফারিহা বুঝে গেল সে আর রিহান যেন আলাদা সময় কাটাতে পারে, সেজন্যই রাতে আসেনি। ফাহানের পছন্দ মতো কেক আনা হয়েছে, সেটা কেটে নিল ওরা। রিহান শাওয়া শেষ করে এসে বলল, ফারহান বেটা, ড্যাডকে রেখে কেক কেটে ফেললে? ফাহান কপালে হাত রাখলো। তারপর কিছুটা নত হয়ে বলল, সরি ড্যাড, আমি জানতাম না তুমি এসেছ। রিহান হাসলো। তারপর ফাহানকে কোলে তুলে নিল। রিহানের ভেজা চুলগুলো নাড়িয়ে দিচ্ছে ফাহান। তুমি কেন বাংলাদেশে থাকো ড্যাড? এখানে কেন থাকো না? সেখানে তোমার দাদার দাদিজান আছে বেটা, তাদেরকে রেখে আসতে ইচ্ছে করে না। সত্যি? তারা আমার সাথে ফোনে কেন কথা বলে না? তারা রাগ করে আছেন। কেন? কেন রাগ করেছে? কারণ তোমাকে তারা দেখতে চায়। তাহলে আমায় বাংলাদেশে নিয়ে চলো প্লিজ, রাগ ভাঙিয়ে দিব আমি। ওকে বেটা, আমরা খুব দ্রুত বাংলাদেশে যাব। ইয়ে। রিহানের কোল থেকে নেমে গিয়ে ফাহান বাহিরে চলে গেল। কিছু সময় পর আদিবের স্ত্রী শারমিন এলো। ফারিহাকে শুভেচ্ছা জানালো। এত লেট কেন করলে আপু? আর বলো না, বের হচ্ছিলাম ঠিক তখনই কাছের সাথে লেগে জামাটা ছেড়ে গেল। এদিকে ফাহান আসার জন্য পাগল হয়ে যাচ্ছে, সেজন্যই ওরা আগে এলো। তারপর অনেকটা সময় গল্প চলল। সন্ধ্যার একসাথে বের হবে তাই ফারিহা রেডি হচ্ছিল। রিহান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তোমার মনে হয় না ফাহান আমাদের থেকে আদিব আর শারমিনকে বেশি ভালোবাসে? ফারিহা সহজভাবে উত্তর করলো, সেটা তো স্বাভাবিক, আমাদের থেকে ওদের কাছে বেশি টাইম স্পেন্ড করছে। রিহান দীর্ঘশ্বাস ফেলল। ফারিহার সাথে বিয়ে পর প্রায় 6 মাস। স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল না ওদের মাঝে, থাকার কথাও না। রিহান যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, এতে করে যা তা হতে পারত। ফারিহা সেই সময় আগলে না নিলে, পাশে না থাকলে সত্যি রিহান বেঁচে থাকতো না। সময়ের স্রোতে দুজন দুজনের প্রতি আগ্রহ বোধ করে, আর 5টা বিবাহিত মানুষের মতোই চলাফেরা করতে থাকে। সব থেকে দারুণ বিষয় হচ্ছে আদিব নিজে উপস্থিত থেকে ওদের বিয়ে দিয়েছিল। ছেলেটা সেদিন ফারিহার অভিভাবকের দায়িত্ব পালন করেছে। সময় যেতে থাক, আদিব তার মায়ের পছন্দ মতো বিয়ে করলো। ফারিহার পড়াশোনা শেষ হওয়ার পূর্বেই কোল জোড়ে এলো ফাহান। এদিকে শারমিনের বাচ্চা হচ্ছিল না। অনেক চেষ্টা করেও লাভ হচ্ছিল না। ফাহানের তখন 2 বছর। ফারিহার পড়াশোনা শেষ, তবে মালয়েশিয়াতে আরও উচ্চশিক্ষার সুযোগ হলো।
ফাহানের কথা ভেবে সে যেতে চাচ্ছিল না, তবে রিহান তাকে এই বিষয়ে ফোর্স করলো। ও চেয়েছিল ফারিহা আরও অনেক দূর যাক, নিজেকে অনন্য রূপে গড়ে তুলুক। তবে ফাহান এই 2 বছরের বাচ্চাকে কোথায় রাখবে? তাছাড়া রিহান দেশ ছাড়তে চায় না। সব মিলিয়ে সিদ্ধান্ত হয় ফারিহা যাবে না। এদিকে শারমিন ফাহানকে প্রচণ্ড ভালোবাসে, বাচ্চাটিকে নিজ সন্তানের মতো করেই আগলে রাখে। এরপরে সিদ্ধান্ত হয় ফাহানকে শারমিনের কাছে দিবে। ফারিহার রিহানের ত্যাগের জন্যই শারমিন সেদিন মাতৃত্ব পেয়েছিল, আর আদিব পেয়েছিল বাবা হওয়ার আনন্দ। তারপর 6টা মাস পার হলো। আদিব আর শারমিনও মালয়েশিয়া চলে এলো, কারণ ওরা চেয়েছিল ফাহান একই সঙ্গে ফারিহার ভালোবাসা অপাক। ফাহানকে নিয়ে ওদের জীবন ভালোই যাচ্ছিল। ততদিনে ফারিহা মালয়েশিয়ার একটি কলেজের হোস্টেল ক্যাম্পাসের মেয়েদের দায়িত্ব পেয়ে যায়। সে অবশ্য চাকরিটা করতো না, তবে ফাহান মালয়েশিয়ান অবস্থান করায় চাকরিটা নিয়েছিল। কিছুটা দূরত্ব সৃষ্টি হলেও ফাহান তো কাছাকাছি থাকবে। তবে এসবের মাঝে সব থেকে একাকিত্বের মধ্যে সময় যাচ্ছিল রিহানের। তবে নিয়মিত যোগাযোগ হতো, মাঝে মাঝে মানুষটা মালয়েশিয়াতেও আসতো। একটা সময় পর রিহানের একাকিত্ব জিনিসটা সয়ে যায়। সে এই জীবনে নিজেকে মানিয়ে নিয়েছে। ফারিহা বহুবার তাকে মালয়েশিয়ায় থাকতে বলেছে, তবে রিহান থাকেনি। এমনকি সে চলে আসতে চাইলেও নিষেধ করেছে। দেশে বাবা মার কবর রয়েছে, ব্যবসা রয়েছে, সব কিছু মিলিয়ে মালয়েশিয়াতে থেকে যাওয়া রিহানের পক্ষে সম্ভব ছিল না। সব কিছু স্মরণ করে ফারিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কেন যেন এই জীবনটা পছন্দ নয়। সব থাকার পরেও কেমন যেন নেই নেই অনুভব হয়। এই নেই অনুভবটা যে রিহানের জন্য তা খুব ভালো করে বুঝতে পারে সে। 12 বছরের সংসার তাদের, মায়া তৈরি হওয়া অস্বাভাবিক কিছু না। ওভাবে আরও কিছু মাস পেরিয়ে গেল। এরই মধ্যে ফাহানকে বাংলাদেশ থেকে ঘুরিয়ে এনেছে রিহান। তার দাদা দাদির সাথে কথা বলানো হয়েছে। বাচ্চাটি দাদা দাদির কবরের সামনে গিয়ে কি সুন্দর করে কথা বলেছে, যেন মানুষগুলো চোখের সামনে অবস্থান করছে। আজ ফারিহার বিদায়ের পালা। ওয়াজিহা কাঁদছে। মেয়েটির প্রতি কেমন মায়া কাজ করে ফারিহার। সে 2 হাতে জড়িয়ে ধরল। কাঁদে না ওয়াজিহা? মিস, আপনাকে খুব মিস করব। আমিও করব। ফারিহা তখন গাড়িতে উঠে গেছে। গাড়ি চলতেও শুরু করেছে। হুট করে ওয়াজিহা গাড়ির পিছন পিছন ছুটতে লাগলো। সেটা দেখতে পেয়ে গাড়ি থামাতে বলল ফারিহা। ওয়াজিহা গাড়ির কাছে এসে হাঁপাতে লাগলো। তারপর বলল, মিস, আমার একটা প্রশ্ন রয়েছে। ফারিহা হাসল। ওয়াজিহার দিকে পানির বোতল এগিয়ে দিল। পানিটা শেষ করে ওয়াজিহা বলল, মিস, আপনি কি রিহান স্যারকে ভালোবাসেন? ফারিহা চুপ করে রইল। ওয়াজিহা পুনরায় বলল, প্লিজ মিস, বলুন না প্লিজ। ফারিহা ও তখন অন্যরকম একটা উত্তর দিল। বলল, হয়তো হ্যাঁ, নয়তো না। ফ্লাইটের পুরোটা সময় ওয়াজিহার প্রশ্নটা মাথায় ঘুরপাক খেয়েছে ওর, তবে কোনো উত্তর মিলেনি। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। রিহান তার প্রিয় বারান্দায় বসে রয়েছে। ফারিহা আসবে তা সে জানে না। মেয়েটি দৃঢ় পায়ে ঘরে প্রবেশ করলো। কেমন একটা ঘ্রাণ ছেয়ে গেল চারপাশে। বুক ভরে শ্বাস নিল রিহান। ফারিহা? মেয়েটি ভারী অবাক হলো। মানুষটা কেমন করে বুঝলো তার উপস্থিতি? রিহান উঠে এসেছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারিহা তাই। তারপর হুট করে শক্ত হাতে জড়িয়ে ধরল। ছেলেটার এই আলিঙ্গনে ফারিহার সমস্ত শরীর সনমনে হয়ে যায়। চোখ থেকে নেমে এলো এক ফোঁটা নোনা জল। ওয়াজিহার প্রশ্নের উত্তরটা সত্যি পেয়ে গেল সে। উত্তরটা হলো, সম্পর্কে দায়িত্ব আর সম্মান থাকলে ভালোবাসা এমনিতেই হয়ে যায়। সর্বদা সম্পর্ক তৈরির জন্য ভালোবাসা থাকা আবশ্যক নয়, আবশ্যক দায়িত্ব আর সম্মান থাকা, যা অনেকটা শেষ বিকেলের মতো। দিন শেষে যার মায়া ছাড়া বড়ই কঠিন, আর এই মায়ার সাথেই তো জুড়ে থাকে আকাশ সমান ভালোবাসা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শেষ বিকেলের মায়া। লিখেছেন ফাতেমা তুজ নৌশি। এটা গল্পের শেষ অংশ। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। প্রতিদিন আমার নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।